হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজও আমি তোমাদের জন্য 20টা এমসিকিউ প্রশ্ন এনেছি। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। এগুলো আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ পুলিশের এসআই, কনস্টেবল সহ পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আমি কি করব, শুধু এখানে উত্তর বলে যাব না, বাকি অপশান যেগুলো আছে সেগুলো দিয়ে সম্ভাব্য যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি বলতে বলতে যাব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা কে হবে? অপশান এ, লর্ড মাউন্টব্যাটেন, তাই না? এখানে দেখো বাকি অপশানগুলো দেখো, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আছে ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। ওয়ারেন হেস্টিং কি ছিল? ওয়ারেন হেস্টিং ছিল লাস্ট গভর্নর অফ বেঙ্গল, লাস্ট গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে। কেন লাস্ট গভর্নর অফ বেঙ্গল ছিল? এর সময় থেকে কি হয়েছিল, গভর্নর জেনারেল পদটা শুরু হয়েছিল, ঠিক আছে। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম, সেটাও কে হবে? সেটাও হবে ওয়ারেন হেস্টিং। বোঝা গেল? এখানে কে আছে? লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং হচ্ছে কে? লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কেন না, এর পর থেকে মানে এনার টাইম থেকেই শুরু হচ্ছে কি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে ইনি হয়ে গেলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। আমি শর্টে লিখছি এগুলো। নেক্সট কি আছে দেখো, লর্ড ক্যানিং। এনার টাইমে কি হচ্ছে, এই পদটা শেষ হচ্ছে, ঠিক আছে। তাহলে ইনি কি হলেন? লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ভাইস রয় পদ শুরু হচ্ছে, তাহলে ইনি হলেন প্রথম ভাইস রয় অফ ইন্ডিয়া। এগুলো একটু মনে রাখবে, এই প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? গুরুমুখী বর্ণমালার প্রবর্তক কে ছিলেন? এটা কে হবে? অপশান সি, গুরু অঙ্গদ। আচ্ছা চলো আমরা একটু শিখ গুরু সম্পর্কে জেনে নেওয়া যাক। শিখদের টোটাল কটা গুরু আছে? 10টা, তাই না? প্রথমে কে আছেন? গুরু নানক। ইনি হচ্ছে শিব মানে শিখ ধর্মের কি প্রবর্তক, ঠিক আছে। তারপরে কে এসছেন? গুরু অঙ্গদ। ইনি লিখছেন কে? ইনি লিখছেন হচ্ছে গুরুমুখী বর্ণমালা, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আসছে গুরু অমর দাস। তারপরে আসছে গুরু রামদাস। এই গুরু রামদাস কি আকবর কি করেছিল? আকবর হচ্ছে আমাদের পাঞ্জাবের যে অমৃতসর আছে সেখানে জমি দান করেছিল, এবং সেখানেই অমৃতসরের যে গোল্ডেন টেম্পল, তাই না, স্বর্ণ মন্দির, সেইটা প্রতিষ্ঠা হওয়া শুরু হয়। প্রতিষ্ঠা শুরু হয়েছিল রামদাসের সময়ই এবং শেষ হয়েছিল কার সময়? অর্জুন, গুরু অর্জুনের সময় হচ্ছে মন্দিরটা কমপ্লিট হয়েছিল, ঠিক আছে, স্বর্ণ মন্দির। আর এই গুরু অর্জুনকেই হত্যা করেছিল কে? পরীক্ষায় খুব আসে, তিনি হলেন জাহাঙ্গীর, ঠিক আছে। আর এই এনার সময় থেকেই কি হচ্ছে, এই যে শিখদের গুরু, এই প্রথাটা কি হয়ে যাচ্ছে, বংশানুক্রমিক হয়ে যাচ্ছে, বংশানুক্রমিক হয়ে যাচ্ছেন এই অর্জুনের সময় থেকে। বাকি কে কে আছেন? গুরু হরগোবিন্দ। এনাকে কি বলা হতো? এনাকে বলা হতো সাচ্চা বাদশাহ, সাচ্চা বাদশাহ। এনার পরে হচ্ছে কে? এনার পরে হচ্ছে গুরু হর রায়। তারপরে কে হচ্ছে? গুরু হরকিষণ, হরকিষণ। 9 হচ্ছে গুরু তেগ বাহাদুর। এই গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল কে? ঔরঙ্গজেব। গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব, পরীক্ষায় আসে। এবং সর্বশেষ গুরুকে? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিংহ, ঠিক আছে। ইনি খালসা বাহিনী, গুরু গোবিন্দ সিং নিয়ে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন মানে প্রশ্ন আসে আর কি। খালসা বাহিনী বলো, ইনি করেছে, ঠিক আছে। পঞ্চ ক, শিখদের যে পঞ্চ ক বলে, এটা কিন্তু লাস্ট বার পরীক্ষাতে এসেছিল, কনস্টেবল পরীক্ষাতে, যে পঞ্চ ক, সেটাও গুরু গোবিন্দ সিং প্রবর্তন করেছিলেন।
তারপরে শিখদের যে বৈশাখী উৎসব হয়, ঠিক আছে, বৈশাখী যে উৎসব, এটাও কিন্তু গুরু গোবিন্দ সিংই করেছিলেন। তো শিখদের এই ধর্মগুরু দিয়ে কিন্তু প্রশ্ন আসে, সুতরাং তোমাদের জানতে হবে। আরও একটু ডিটেলে জানবে তোমরা কি করবে, তোমরা এই পরপর 10টা ধর্মগুরুর নাম মনে রাখবে। প্রত্যেকের নাম মনে রাখলেই কিন্তু তাদের সম্পর্কে 2-4টে করে লাইন জানলেই কিন্তু শিখদের ধর্মগুরু পুরো ক্লাসটাই শেষ হয়ে যাবে। যাই হোক, 3 নম্বর প্রশ্ন কি বলছে, শকাব্দের প্রচলন কে করেন? খুব কমন প্রশ্ন, আমরা সবাই জানি কনিষ্ক করেছিল 78 এডি থেকে, তাই না? বাকি অপশনগুলো দেখা যাক। এখানে আছে বিম্বিসার। বিম্বিসার কি মগধের যে হর্ষঙ্ক বংশ, এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো বিন্দুসার। বিন্দুসারের যে উপাধি ছিল সেটা খুব বিখ্যাত, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অমিত্রাঘাত, তাই না? বিন্দুসার হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিল এবং অশোক এনার পিতা ছিল, তাই না? অশোকের যে উপাধি সেটা কি ছিল? দেবনমপ্রিয় প্রিয়দর্শী অশোক, তাই না? দেবনমপ্রিয় প্রিয়দর্শী অশোক। আর অশোকের যে রাজ্যাভিষেক, ওটা পরীক্ষায় খুব আসে, সেটা কত সালে? 269 বিসি, ঠিক আছে। অশোকের রাজ্যাভিষেক 269 বিসি, এটা মনে রাখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করে? এটা কি হবে? অপশান বি, বখতিয়ার খলজি, ঠিক আছে। এনার আসল নাম কিন্তু শুধু বখতিয়ার খলজি না, এনার আসল নাম ইখতিয়াউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। অনেকে আলাউদ্দিন খলজির সঙ্গে গুলিয়ে ফেলবে না কিন্তু, এটা আমি লিখে দিচ্ছি পুরোটা। ইখতিয়াউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়াউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইনি আক্রমণ করেছিলেন যখন বাংলায়, তখন বাংলার সিংহাসনে বসেছিল লক্ষণ সেন, সেন বংশের লক্ষণ সেন, ঠিক আছে। এবং সালটা কত? সালটা হচ্ছে 1203 সাল। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো, মানে সোজা কথা জানতে চাই যে কৃষিক্ষেত্র বা এগ্রিকালচার এটা কোন, মানে কাদের বিষয়ে আসে? এটা কি হবে? এটা হবে কেন্দ্র ও রাজ্যের যৌথ বিষয়। আমি বলে দিই, আমাদের যে 7 নম্বর শিডিউল আছে সংবিধানের, বা 7 নম্বর তপশিলি আছে, সেখানে 3টে জিনিস বলা হয়েছে। একটা ইউনিয়নের কথা বলা হয়েছে, একটা স্টেট লিস্টের কথা বলা হয়েছে, আর একটা আছে কনকারেন্ট লিস্টের কথা বলা হয়েছে। ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রের কটা বিষয় আছে? কেন্দ্রে 98টা বিষয় আছে। স্টেট লিস্টে কটা বিষয় আছে? স্টেট লিস্টে 59 বিষয় আছে। আর কনকারেন্ট বা যৌথ তালিকায় কটা বিষয় আছে? যৌথ তালিকায় আছে 52টা বিষয়। তো এইবারে এই যে অঙ্গরাজ্যের যে বিষয়, এই অঙ্গরাজ্যে কি কি আছে, মানে এই যে স্টেট লিস্ট, সোজা কথা অঙ্গরাজ্য মানে হচ্ছে স্টেট লিস্ট। এই স্টেট লিস্টে কি আছে? স্টেট লিস্টে আছে তোমার পুলিশ, মানে পুলিশটা সম্পূর্ণ একটা রাজ্যের ব্যাপার। তারপর চাষ, মানে মানে কৃষি, যেটা আমাদের কোশ্চেন দিয়েছে, তাই না? রোড, রোডওয়েজ, পাবলিক অর্ডার, এগুলো সব স্টেটের মধ্যে আসে, ঠিক আছে। কেন্দ্রে বা ইউনিয়ন লিস্টে কি কি আছে? ইউনিয়ন লিস্টে আসে তোমার, তোমরা দেখো ব্যাংকিং, ব্যাংকিং কোনো রাজ্যের পার্সোনাল দেখতে পাবে না যে মানে রাজ্য সরকারের কোনো ব্যাংক আছে, তাই না? ফরেন অ্যাফেয়ার্স, ফরেন অ্যাফেয়ার্স, ঠিক আছে। তারপর রেলওয়ে, তারপর হচ্ছে ডিফেন্স, কমিউনিকেশন, এগুলো সব কোথায় আসে? এগুলো সব কেন্দ্রের তালিকার মধ্যে আসে, তাই না? এবার দেখো যৌথ তালিকা, যৌথ তালিকায় সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিক্ষা বা এডুকেশন, ফরেস্ট, ঠিক আছে। তারপরে প্রোটেকশন অফ, মানে ফরেস্ট হলো যেখানে, এবার ফরেস্টে যা যা আছে তারও প্রোটেকশন করতে হবে, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, এগুলো সব কোথায় আসে? এগুলো সব হচ্ছে তোমার যৌথ তালিকার মধ্যে আসে, তো এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত? এটা কত হবে?
অপশান বি 65। আচ্ছা, বাকি অপশানগুলো দেখা যাক। এখানে আছে দেখো 60 যত ডিস্ট্রিক্ট কোর্ট আছে, এই ডিস্ট্রিক্ট কোর্টের জাজদের রিটায়ার এজ কিন্তু 62 কত, যত হাইকোর্ট আছে, যত মানে ভারতবর্ষের টোটাল 25টা হাইকোর্ট আছে, তাই না? তো এই 25টা হাইকোর্টে যারা যারা জাজ আছেন আর কি, তারা সবাই 62 বছর বয়সে কিন্তু ওদের রিটায়ার হয়ে যায়। আর 65 হচ্ছে সুপ্রিম কোর্টের জাজ। সুপ্রিম কোর্টের জাজদের রিটায়ার এজ হচ্ছে 65, তাই না? তোমরা এখন জানো আমাদের সুপ্রিম কোর্টের 50তম যে বিচারপতি DY চন্দ্রচূড়, এই DY চন্দ্রচূড়ের বয়স কিন্তু এখন 64। তো তোমরা বুঝতেই পারছো উনি পরের বছর রিটায়ার হয়ে যাবেন। সুতরাং ওনার মানে রিটায়ারমেন্ট এজ কত, 65। আচ্ছা, সুপ্রিম কোর্টের কথা উঠলো যেখানে, আমি বলে দিই সুপ্রিম কোর্ট তোমরা বুঝতেই পারছো এটা কোন লিস্টে থাকবে, ইউনিয়ন লিস্টেই থাকবে, তাই না? সুপ্রিম কোর্টের আর্টিকেলগুলো নিয়ে যদি একটু আমি বলি, 124 নম্বর আর্টিকেলে কি আছে, সুপ্রিম কোর্টের গঠন নিয়ে বলা আছে। 125 নম্বর আর্টিকেলে কি বলা আছে, সুপ্রিম কোর্টের বেতন, মানে জাজদের বেতন ও ভাতা, মানে অ্যালাওয়েন্স যাদেরকে বলে আর কি, সেগুলোর কথা বলা আছে। 126-এ অ্যাক্টিং জাজের কথা বলা আছে। 127 নম্বর আর্টিকেলে কাদের কথা বলা আছে, অ্যাডহক জাজের কথা বলা আছে। 128 নম্বরে কি বলা আছে, রিটায়ার জাজ। 129-এ কোর্ট অফ রেকর্ড, এটা খুব ইম্পর্টেন্ট, কোর্ট অফ রেকর্ড। আর 130-এ কি বলা আছে, সুপ্রিম কোর্টের স্থান, সুপ্রিম কোর্টের স্থান, এটা হচ্ছে 130 নম্বর আর্টিকেল। এছাড়াও 131 নম্বর আর্টিকেলটাও ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে, অরিজিনাল জুডিসডিকশন নিয়ে বলা আছে, অরিজিনাল জুডিসডিকশন। 132 নম্বর আর্টিকেলে কি বলা আছে, অ্যাপিলিয়েট জুডিসডিকশন। এগুলো একটু মাথায় রাখবে, এই আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট, বিশেষত এই সুপ্রিম কোর্টের গঠনটা মনে রাখবে, আর হচ্ছে কোর্ট অফ রেকর্ডটা মনে রাখবে, আর 131 132 এই দুটোই অবশ্যই মনে রাখবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? এটা কি হবে, এটা হবে অপশান বি 26শে নভেম্বর। আচ্ছা, আমি বলে দিই আমাদের সংবিধান যেটা লেখা হয়েছিল তার দায়িত্ব কার উপরে মানে মানে অর্পণ করা হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাই না? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা হচ্ছে গণপরিষদ, তারাই সংবিধানটা লিখেছে মেনলি, তাই না? তো তাদের লেখা যখন হয়ে গেছিল, তারা 26শে নভেম্বর 1949 সালে কি করছে, তাদের সংবিধানটা মানে গণপরিষদ সংবিধানটা অ্যাডপ্ট করছে, ঠিক আছে? এবং সংবিধানটা চালু হচ্ছে কবে, ঠিক তার পরের বছর 26শে জানুয়ারি। এই জন্যই কিন্তু এই 26শে জানুয়ারি দিনটাকে আর কি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু কথা হচ্ছে এইটা, যদি এই দিন অ্যাডপ্ট হয়ে থাকে তাহলে মাঝখানের এই 2 মাস কেন ওয়েট করা হলো? তার কারণ এই 26শে জানুয়ারি 1930 সাল, অর্থাৎ এর 20 বছর আগে জওহরলাল নেহেরু, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী, সেই জওহরলাল নেহেরু কি করেছিল, সারা দেশে অবজার্ভ করেছিল বা পালন করেছিল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ডে। এই দিনটা স্মরণীয় করে রাখতেই উনি কি করেছিলেন, 2 মাস ওয়েট করে গেছিলেন এবং পরবর্তীকালে উনি মানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করেছিলেন, অর্থাৎ সংবিধান ওই দিন থেকেই আর কি লাগু করিয়েছিলেন। যাই হোক, এখানে দেখো 15ই জানুয়ারি আছে, এই দিনটা আমরা কি করে ভুলি, এটা হচ্ছে আমাদের দেশের আর্মি দিবস, তাই না? ইন্ডিয়ান আর্মি ডে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কি হবে, এটা হবে 1935 সালের আইনে, ঠিক আছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1935, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। তো এর জন্যই হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল, ঠিক আছে? তো এখানে বাকি অপশনগুলো কি আছে দেখো, 1891, খুব ইম্পর্টেন্ট সাল এটা। তার কারণ কি, এদিন হয়েছিল কি, এই সালে হয়েছিল এজ অফ কনসেন্ট অ্যাক্ট। এজ অফ কনসেন্ট অ্যাক্ট হয়েছিল কবে, 1891 সালে। 1909 সালে কি হয়েছিল, 1909 হয়েছিল নাসিক ষড়যন্ত্র মামলা।
ঠিক আছে। আর এখানে কি হয়েছিল, এই একই বছর হয়েছিল মরলে মিন্টো অ্যাক্ট, ঠিক আছে, যেখানে কি করেছিল, যেখানে মুসলিমরা সেপারেট ইলেকশনের কথা চেয়েছিল, তাই না, মুসলিমরা সেপারেট ইলেকশন চাইছিল, সেপারেট ইলেকশন চাইছিল মুসলিমরা মরলে মিন্টো অ্যাক্টের দ্বারা। এবার 1919 তো খুব বিখ্যাত সাল, তোমরা সবাই জানো, এই বছর রাওলাট অ্যাক্ট লাগু হয়েছিল। এবং কি হয়েছিল, রাওলাট অ্যাক্টের প্রতিবাদ করায় 13ই এপ্রিল 1919 সালে কি হয়েছিল, সেই ভয়ঙ্কর ঘটনা জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এবং এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিল। নাইট উপাধি ত্যাগ কে করে, কবিগুরু। আর এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড যে মূল দোষী ছিল আর কি, জেনারেল ও ডায়ার, তাই না, উনি কিন্তু অর্ডারটা দিয়েছিল যে গুলি চালানোর, তাকে হত্যা করেছিল কে, 1940 সালে গিয়ে, ভাবো 1919 সালের ঘটনা, প্রায় 20 বছর 21 বছর পর 1940 সালে সর্দার উধম সিং, সর্দার উধম সিং জেনারেল ও ডায়ারকে হত্যা করছে, গুলি করে হত্যা করছে, তাই না। সর্দার উধম সিং নিয়ে সম্প্রতি একটা সিনেমাও বেরিয়েছিল, সম্প্রতি না 2-3 বছর আগে একটা সিনেমা বেরিয়েছিল, ভীষণ ভালো সিনেমা, তোমরা চাইলে দেখতে পারো, তাতে ভালো লাগবে আর কি। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, শাল গাছ হলো একটি, এখানে কি জানতে চাইছে, শাল গাছ কোন জাতীয় উদ্ভিদ, তাই না। আমরা সবাই জানি শাল গাছ হচ্ছে পর্ণমোচী মোচী উদ্ভিদ, তাই না। আচ্ছা, পর্ণমোচী মানে কি, পর্ণ মানে পাতা, আর মোচি মানে মোচন করে দেয়, মানে পাতা ফেলে দেয়, মানে যেসব গাছ আর কি বা উদ্ভিদ বছরের কোনো পার্টিকুলার টাইমে, ঠিক আছে, নিজেদের পাতাকে ত্যাগ করে দেয়, ঠিক আছে, ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, তারাই হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ, তাই না। যাদেরকে ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলে ডেসিডুয়াস, ডেসিডুয়াস ট্রি, তাই না। এখানে কি আছে, এখানে শাল আছে, শাল ছাড়াও সেগুন, সেগুন পর্ণমোচী, আরো আছে তুঁত, তা পুরুলিয়ায় যে গাছগুলো হয় আর কি, পলাশ, মহুয়া, আমলা, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে পর্ণমোচী, ঠিক আছে। আচ্ছা, শুষ্ক পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচীর একটা বিখ্যাত উদাহরণ হচ্ছে নিম গাছ, ঠিক আছে, নিম গাছ, এটা মাথায় রাখবে, নিম গাছ, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। এবার দেখো এখানে আছে চিরহরিৎ, চিরহরিৎ মানে কি, চিরহরিৎ, চির মানে মানে সব সময়, আর মানে হরিৎ মানে হচ্ছে সবুজ, যেটাকে বাংলায় অনেক সময় চিরসবুজ গাছও বলা হয়, তাই না। ভালো করে মাথায় রাখবে, একটা গাছের পাতা তখনই সবসময় সবুজ থাকবে যখন ওখানে বৃষ্টি বেশি হবে, তাই না। তো ভারতবর্ষের এই যদি ম্যাপ হয়, এই অঞ্চলটায় কেরালার যে এই স্থানগুলো আছে বা আন্দামানের এই স্থানগুলো যেখানে আছে, এখানে বৃষ্টিটা কিন্তু অত্যধিক বেশি হয়, তাই জন্য এই সমস্ত অঞ্চলের গাছগুলি কিন্তু চিরহরিৎ আর কি বনভূমি হয়। যেমন কেরালায় তাহলে কি কি গাছ বেশি হয়, কেরালায় নারকেল গাছ বেশি হয়, তাহলে ও চিরহরিৎ হবে। একটু বুদ্ধি করে করলে কিন্তু বেশি মুখস্থ করতে হয় না। ভারতবর্ষের সব থেকে বেশি রবার চাষ হয় কোথায়, রবার গাছ কোথায় হয়, কেরালায় হয়, তাই না। বাঁশ হয় বেশি কেরালায়, এছাড়াও সিনকোনা, তারপর রোজ উড, আয়রন উড, শিশু, গর্জন, ঠিক আছে, মেহগিনি, ইবনি, এই সব গাছগুলো কি চিরহরিৎ বৃক্ষের বনভূমি, সবগুলোই মোটামুটি অল্প বিস্তর, এই যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানেই হয়, ঠিক আছে। এরপর দেখো এখানে আছে, এটা কর্নিফেরাস হবে, ঠিক আছে, কর্নিফেরাস বা কর্নিফেরাস, এটার বাংলা হচ্ছে সরল বর্গীয়, ঠিক আছে, মানে যে গাছগুলো শেপ অনেকটা এরকম হয়, দেখবে অনেকটা এইরকম হয়, মানে দেখবে একটু ঠান্ডা এরিয়ায় হয়। অ্যাকচুয়ালি কি হয়, উপরে বরফ টরফ পড়লেও কোনো সমস্যা হয় না, গাছ এরকম নেমে যায়, ছাতার মতো স্টাইলে হয়। এদের এক্সাম্পল কি, ওক, ঠিক আছে, ম্যাপেল, আলাম, এই সমস্ত গাছগুলো হয়, ঠিক আছে, বুর্চ, এই টাইপের গাছগুলো হচ্ছে সব কর্নিফেরাস গাছ, এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু বারবার ঘুরে ঘুরে পরীক্ষা আসে এই কোশ্চেনটা, কোশ্চেনটা দেখো, ডিসেম্বর 2004-এ যে সুনামি ভারতের কিছু কিছু অঞ্চল ধ্বংস করেছে,
তার উৎপত্তির কারণ কি? এটা কি হবে? অপশান বি, মায়ানমার প্লেট ভারত প্লেটের নিচে ঢুকে যাওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে এই সুনামির কারণ। আমার এখনো মনে আছে 26শে ডিসেম্বর ছিল তারিখটা, 26শে ডিসেম্বর 2004 সাল। ঠিক আছে, যারা একটু মানে ওই সময় যাদের জ্ঞান ছিল আর কি, আর একটু গ্রামে গঞ্জে ছিল, তারা বুঝতে পারবে যে পুকুরের জল হাফ খালি করে দিচ্ছিল, কারণ এত ভয়ঙ্কর হচ্ছে এই সুনামি হয়েছিল। আমাদের এখানেও তার এত বড় প্রভাব ছিল। শুধু তাই নয়, এই যে ভারত আর মালদ্বীপের যে এত কন্ট্রোভার্সি চললো, এই মালদ্বীপের অবস্থান এইখানটায়, মালদ্বীপে প্রচন্ড ক্ষতি হয়েছিল। তোমরা এমনি বুঝতে পারছো, দ্বীপ এরিয়া ক্ষতি তো হবেই। সেখানে কিন্তু গিয়ে পুরো ইন্ডিয়ান আর্মি ওই মালদ্বীপকে কিন্তু তখন বাঁচিয়েছিল, তাই না? সেই মালদ্বীপ এখন ইন্ডিয়ার সাথে মানে কি বলবো আর কি, মানে বিট্রে করাই বলে এটাকে। এই সময় কিন্তু মালদ্বীপ পুরোপুরি আর্মি পাঠিয়েছিল ইন্ডিয়ায়। ঠিক আছে, আর এইটার জন্যই এই এই যে এত বড় একটা মানে ডিজাস্টার হতে পারে, ঠিক আছে, তারপরেই কিন্তু ইন্ডিয়া 2005 সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এসেছিল, বুঝতে পারলে? তো এইটার মানে এই সালটা আর কি খুব গুরুত্বপূর্ণ সাল। এরপরই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতবর্ষে এসেছিল, একটা ডিপার্টমেন্ট চালু হয়ে গেছে আলাদা করে এর জন্য। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত? এই নুন মাটি কেউ মানে আবার সল্ট মানে মাটি ধরে নিও না, নুন মাটি একটা জায়গার নাম। এটা কি হচ্ছে? সরকারের খনিজ তেলের শোধনাগার। ঠিক আছে, এটা কোথায় আছে? এটা আছে আসামে। আসামের একটা জায়গা নুন মাটি, সেখানে হচ্ছে সরকারের খনিজ তেলের শোধনাগার। সেখানে সরকারের খনিজ তেলের শোধনাগার আছে, সরকারি আর কি মানে শোধনাগার। যাই হোক, এখানে দেখো বেসরকারি তেল শোধনাগার বলে একটা অপশান আছে। আমি বলে দিই, বেসরকারি তেল শোধনাগারের মানে প্রাইভেট যে কটা তেল মানে রিফাইনারি আছে, তার মধ্যে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ডিটিএ, ভারতবর্ষের সব থেকে বড় প্রাইভেট। ঠিক আছে, এটা রিলায়েন্স কোম্পানির। ঠিক আছে, যেটা গুজরাটের যে জামনগর আছে ওখানে আছে। ঠিক আছে, শুধু তাই নয়, SEZ এটাও আছে জামনগরে। আর একটা আছে এসআর, এটা আছে কোথায়? এটা আছে গুজরাটে। সবকটাই গুজরাট। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড়। তারপরে এটা হচ্ছে সেকেন্ড পজিশনে, আর এটা হচ্ছে থার্ড পজিশনে। তিনটি হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে। সব থেকে বড় আমাদের তেল শোধনাগার হচ্ছে এই তিনটে। আর সব থেকে যদি বলা হয় যে মানে বড় সরকারিকে, তাহলে কোচিতে, কোচি রিফাইনারি। ঠিক আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি? এটা কি হবে? অপশান ডি, ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য। ঠিক আছে, আমি বলে দিই, এখানে অপশান আছে বাঘ। দেখো, বাঘের জন্য কি হচ্ছে? বাঘের জন্য 1973 সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভের আখ্যা দেওয়া হয়েছে, তাই না? আমাদের পুরো পশ্চিমবঙ্গে দুটো টাইগার রিজার্ভ আছে। একটা হচ্ছে সুন্দরবন, যেটাকে 1973 সালে আখ্যা দেওয়া হয়েছিল। আর একটা হচ্ছে বক্সা। ঠিক আছে, সেটা কোথায়? বক্সা হচ্ছে আলিপুরদুয়ারে। ঠিক আছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আছে বক্সা। আর সুন্দরবন তো সবাই জানো, আমাদের সাউথ চব্বিশ পরগনা।
তো যাই হোক, এই যে বক্সা, এটা হচ্ছে ঠিক তার 10 বছর পরে, অর্থাৎ 1983 সালে। এই দুটোই আমাদের টাইগার রিজার্ভ আছে, ঠিক আছে। আর এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই তকমাটা সুন্দরবনকে দেওয়া হয়েছিল কত সালে জানো? 1987 সালে। এটা কিন্তু পরীক্ষা আসে, শেষবার বিসিএস এও মোস্ট প্রবাবলি এই প্রশ্নটা এসেছিল। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি? টেলিস্কোপের নলের উভয় প্রান্তে থাকে, এটা কি হবে? এটা হবে সম উত্তল লেন্স, ঠিক আছে। এটা পুরো গাঁথিয়ে মুখস্থ রাখবে, টেলিস্কোপের উভয় প্রান্তে সম উত্তল লেন্স থাকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? দেখো এখানে আছে ব্যারোমিটার। ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? ব্যারোমিটার দিয়ে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। তাহলে এটা তো মাপক যন্ত্র। থার্মোমিটার দিয়ে কি মাপা হয়? টেম্পারেচার মাপা হয়, তাহলে এটাও মাপক যন্ত্র। পিকোমিটার, পিকোমিটার দিয়ে কি মাপা হয়? এই যে অ্যাটমিক যে আমাদের স্ট্রাকচার, এটা মাপা হয়, ঠিক আছে। আর হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার দিয়ে কি হয়? এটা কি করে? এটা হচ্ছে হেল্প টু ক্যালকুলেট, হেল্প টু ক্যালকুলেট ময়েশ্চার, মানে আর্দ্রতা ইন এয়ার, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? হাইগ্রোমিটার। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে? ইথিলিনের পলিথিনে রূপান্তরকে কি বলে? এটা কি হবে? অপশন এ পলিমারাইজেশন, ঠিক আছে। আমি একটু বলে দিই, এই যে ইথিলিন, এই ইথিলিন কিন্তু মানে অনেক ইথিলিন হয়ে গেলে কি হয়? আমরা এক মানে কি জানি? মোনো, দুই মানে ডাই, এরকম অনেক যখন হয়ে যায় তখন আমরা বলি পলি, তাই না? এই পলিথিলিন, এই ইথিলিন অনেক হয়ে গিয়ে অনেক ইথিলিনের মানে মিশ্রণকেই কি বলছি আমরা? পলি ইথিলিন বা পলিথিন যেটাকে আমরা বলি, তাই না? এই ইথিলিনই মিক্স হয়ে হয়ে একটা টাইমে পলিথিন রূপান্তরিত হচ্ছে, এবং এইটাকে কি বলছে? পলিমারাইজেশন, তাই না? নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে? এটা হবে অপশান এ ইথিলিন, ঠিক আছে। এবার দেখো এখানে আছে অপশান বিতে আছে অক্সিন। অক্সিন কি করে? গ্রোথ অফ প্ল্যান্ট, ঠিক আছে, যে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে কে? অক্সিন। আর জিব্বেরেলিন খুব কমন হরমোন, খুব কমন উদ্ভিদ হরমোন। তোমরা বলবে জিব্বেরেলিনের কাজ কি, আর জিব্বেরেলিনের জন্য অন্য কোনো নাম থেকে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? 2024-এ ব্রিক্সের সভাপতিত্ব করবে কে? এটা কি হবে? অপশন এতে আছে ভারত, এবং এটাই হবে উত্তর। আচ্ছা আমি একটু বলে দিই, ব্রিক্স, এই ব্রিক্সের ফুল ফর্ম কি? যারা যারা মেম্বার ছিল তারাই হচ্ছে সেই নামগুলোরই প্রথম অক্ষরগুলো নিয়ে হয়ে গেছিল ব্রিক্স, তাই না? বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা, ঠিক আছে। এবং পরবর্তীকালে ব্রিক্সের সভাপতিত্ব মানে ব্রিক্সের সদস্য কিন্তু আরো বাড়তে থেকেছে, তাই না? এখন অনেক হয়ে গেছে, যেমন ইরান, ইজিপ্ট বা মিশর আর কি। তারপরে কে? তারপরে ইউএই, ইথিওপিয়া, ও শেষে হচ্ছে সাউদি আফ্রিকা, ঠিক আছে, সাউথ আফ্রিকা। তো একটু মাথায় রাখবে, এই আগে এরা ছিল এবং তার সঙ্গে আরও কিন্তু 5টা আমাদের যুক্ত হয়েছে। এখন ব্রিক্সের সদস্য কিন্তু টোটাল 10টা। তো এটা একটু মাথায় রাখবে, এরা কিন্তু নতুন। একটা জিনিস আমি একটু বলে রাখি ট্রিকের জন্য, মনে রাখবে সবকটা দেখো ই আছে, ইরান, ইজিপ্ট, ইউএই, ইথিওপিয়া, সবকটা ই আছে, একটাই শুধু আছে সাউথ আফ্রিকা, ঠিক আছে। তো এইটা একটু মাথায় রাখবে, যেহেতু সম্প্রতি যোগ হয়েছে তো পরীক্ষায় আসবে। তো দেখো এখানে বাকি অপশনগুলো দেখো, এখানে আছে ফ্রান্স। ফ্রান্সে কি হবে? ফ্রান্সে এই কিছুদিন পর থেকেই 2024-এ প্যারিস অলিম্পিক হবে, তাই না? প্যারিস অলিম্পিক হবে। এখানে আছে ব্রাজিল। ব্রাজিলে এবছর কি হবে? G20 সামিট হবে, ঠিক আছে। গতবারে আমরা করেছি, এবছর G20 সামিট করবে কে? ব্রাজিল। আর অপশন ডিতে আছে বাংলাদেশ। বাংলাদেশ বললেই কি হয়? বিমস্টেকের কথা মনে পড়ে, তাই না? বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? ঢাকা, বাংলাদেশ, তাই না? নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেতে চলেছে কোনটি?
এটা কি হবে? অপশান বি গেভরা। ঠিক আছে, এবার দেখো বাকি অপশান দেখো, এখানে আছে পাটনা। পাটনা হচ্ছে কি? পাটনা হচ্ছে প্রথম ডলফিন রিসার্চ সেন্টার হবে, প্রথম ডলফিন রিসার্চ সেন্টার পাটনায় হবে। বাকি দেখো এখানে আছে কি কেই পানিয়র, তাই না? এটা কি? এটা হচ্ছে যে অরুণাচল প্রদেশ আছে, তার 26তম জেলা হতে চলেছে এইটা। তারপর দেখো এখানে সেলা, এই সেলা কি? সেলা টানেল, তাই না? সেলা টানেল যেটা কোথায় আছে? যেটা আছে অরুণাচল প্রদেশে। এটা বিখ্যাত কেন? এই সেলা টানেল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে এসেছে, সুতরাং আসতেই পারে সেলা টানেল কোন রাজ্যে অবস্থিত, সেলা টানেল কোন রাজ্যে অবস্থিত। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? নাটো এর 32তম সদস্য হলো কোন দেশ? এটা কি হবে? এটা হবে অপশান ডি সুইডেন। আচ্ছা চলো বাকি অপশানগুলো দেখা যাক। অপশান এতে আছে দক্ষিণ সুদান বা সাউথ সুদান। তোমরা সবাই ইউএনএ জানো, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 24শে অক্টোবর 1945 সালে। ঠিক আছে, যার হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। এই যে ইউএনও এর 193তম সদস্য হয়েছে কে? সাউথ সুদান। বুঝতে পারলে? তাহলে বর্তমানে ইউএনের সদস্য সংখ্যা কত? 193, এবং তার 193তম সদস্য সাউথ সুদান। তারপরে আছে দেখো মাল্টা। আমাদের যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আছে, দেখো আমি আমাদের কেন বললাম, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বলছি আবার আমাদের বলছি, তার কারণ নিশ্চয়ই এর হেডকোয়ার্টার কোথায় আছে? ইন্ডিয়ায় আছে। তাহলে হেডকোয়ার্টার কোথায়? ইন্ডিয়া। কোথায়? আমাদের যে গুরুগ্রাম আছে, হরিয়ানার যে গুরুগ্রাম, সেখানে আছে। এর হচ্ছে 119তম সদস্য মাল্টা। বোঝা গেল? এটা আমি বলে দিই, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1915 খ্রিস্টাব্দে বা 1915 সালে আর কি। মানে নরেন্দ্র মোদী যে বছর ক্ষমতায় আসে বা বিজেপি যে বছর ক্ষমতায় আসে, তার পরের বছরই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হয়েছে এবং ভারতবর্ষেই তার হেডকোয়ার্টার করা হয়েছে। নেক্সট 20 ও আজকের শেষ প্রশ্ন কি বলছে? কোন দিনটিকে ন্যাশনাল টেকনোলজি ডে হিসাবে পালন করা হয়? অপশান এ 11ই মে। আচ্ছা এটা একটু বলে দিই আমি। 11ই মে 1998 সালে আমাদের যে রাজস্থান, যে রাজস্থান যে রাজ্য আছে, ওখানে একটা জায়গা আছে তার নাম পোখরান। এই পোখরানে কি হয়েছে? অ্যাটম বম, ঠিক আছে, মানে সাকসেসফুলি আমাদের অ্যাটম বম টেস্টিং হয়েছিল ওই দিনটা, 11ই মে। 11ই মে শুধু নয়, তার সঙ্গে 13ই মেতেও কিন্তু ফাটানো হয়েছিল। তো যাই হোক, তো ওই দিনটাকে স্মরণ করে রাখতেই আমাদের ওই দিনটাকে কি বলা হয়? ন্যাশনাল টেকনোলজি ডে। আর এখানে দেখো আছে কি 1 মে। 1 মে মানে আমরা সবাই জানি মে দিবস, তাই না? আর আছে 17ই মে। 17ই মে কি হিসাবে পালন করা হয়? টেলিকমিউনিকেশন দিবস। তো যাই হোক, এই ছিল আজকে আমার কন্টেন্ট। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর প্রত্যেকটা যে অপশান নিয়ে যে বাকি জিনিসগুলো বলা, এই যে কনসেপ্টটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার।
যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।